যাচাই বাছাই হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী ঢালাও মামলা। ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশনা। আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন। হাম ও উপসর্গে আরো 7 জনের মৃত্যু। দেশে পৌঁছেছে 15 লাখ ডোজ ভ্যাকসিন। আর কোনো সংকট হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম। আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলের জামিন নামঞ্জুর করল ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। গণ অভ্যুত্থানের পর ঢালাও মামলা যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এতে করে প্রকৃত আসামি বাদে যাদের আসামি করা হয়েছে আইনি প্রক্রিয়ায় তাদের অব্যাহতি দেওয়া হবে। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের বৈঠক শেষে এই নির্দেশের কথা জানান তিনি। বলেন, পশ্চিমবঙ্গ থেকে যেন পুশ ইন না হয় সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলোও যাচাই বাছাই করা হবে। অনলাইন জুয়ার মতো প্রযুক্তি নির্ভর অপরাধ দমনে আইন করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। এদিকে ঈদুল আজহায় মানুষের যাত্রা নিরাপদ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুরবানির পশুর চামড়া যেন 7 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সেজন্য লবণ সরবরাহের কথাও জানান তিনি। আর এই 7 দিনের মধ্যে চামড়া ঢাকায় প্রবেশ করবে না বলেও জানান মন্ত্রী। দুটি ক্যাম্পের পার্মানেন্ট স্থাপনা দরকার। যে রাজনৈতিক বিবেচনায় বা হয়রানিমূলক উদ্দেশ্য প্রণোদিত বোমা গায়েমে মামলা যে সমস্ত দায়ের করা হয়েছিল, আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন। এর আগে সমাপনী দিনের প্রথম অধিবেশনে সকালে ডিসিদের সাথে বৈঠক হয় যুব ক্রীড়া সমাজ কল্যাণ পার্বত্য চট্টগ্রাম পরিবেশ মন্ত্রণালয়। বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম জানান, জেলা স্টেডিয়ামের কোনো মাঠ, মেলা বা অন্য কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সাথে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে জেলা স্টেডিয়াম এবং সুইমিং পুলকে সংস্কারের কথাও জানান তিনি। এরপর সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, বিগত সময়ে সামাজিক নিরাপত্তার নানা কর্মসূচি দুর্নীতির কারণে সঠিক মানুষের কাছে পৌঁছায়নি, তাই সরকারি ভাতাভোগীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পাহাড়ের শান্তি শৃঙ্খলা শান্ত স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশনা দেওয়া হচ্ছে। আর পরিবেশ মন্ত্রী জানালেন, স্থানীয় পর্যায়ে বর্তমান সরকারের গাছ লাগানো সহ পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের কাছে পূর্ণাঙ্গ সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলি হাতে আছে, যেগুলি হাতে নেব, সেগুলির জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলি ঠিকমতো বাস্তবায়ন হয়। আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি, এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। বিগত সময়গুলোতে এগুলো ম্যাক্সিমাম বেনিফিটগুলোকে তসরুফ করা হয়েছে। এই জায়গাটাতে আমরা তাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করেছি যে আপনাদের মধ্যম দিয়ে যেন এই ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই কেউ যেন প্রায়োরিটাইজ করতে না পারে। আমরা এ পর্যায়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে যাচ্ছি। সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন আমাদের জন্য। যেহেতু আজ শেষ দিন, শাকিল, শেষ সেশনে আর কোন কোন মন্ত্রণালয়ের বৈঠক আছে একটু বিস্তারিত করে জানাবেন। তার আগে এই শেষ সেশনে দুপুরের পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা এবং সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে তাদের সঙ্গে বৈঠক করতে। কারণ তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আসলে সরকারের, যেহেতু তারা মুখপাত্রের ভূমিকা পালন করে, সরকারের সব ধরনের আদর্শিক জায়গা এবং কর্মকাণ্ড এবং নৈতিক যে সিদ্ধান্তগুলো রয়েছে, নীতি যে সিদ্ধান্তগুলো রয়েছে, সেগুলো কিন্তু তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমেই জেলা প্রশাসকরা তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করেন এবং প্রচার করে থাকেন। সেই জায়গা থেকে আমরা জানতে
জানতে চেয়েছিলাম যে আসলে জেলা প্রশাসকদের সঙ্গে তাদের এই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আমাদেরকে জানিয়েছেন যে তারা বোঝার চেষ্টা করছেন, এই 2 মাস সময় তারা বোঝার চেষ্টা করেছেন, খানিকটা তারা বুঝে উঠতে পেরেছেন, তবে তারা একটি স্মার্ট এবং ডিজিটাল সিস্টেমে যেতে চান এবং সংশ্লিষ্ট যে কমিশন সংস্থাগুলো আছে তারা সেগুলোকে ঢেলে সাজাতে চান। উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন যে সরকার আসলে কোনো তথ্য গোপন করতে চায় না এবং সেই তথ্য প্রাপ্তিকে সহজতর করতে আসলে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রশ্নের পাশাপাশিতে সচিব জানিয়েছেন যে জেলা পর্যায়ে সাংবাদিকদের তথ্য প্রাপ্তি সহজ করার জন্য একজন ফোকাল পার্সন নিযুক্ত করার কথা জেলা প্রশাসকদের বলা হয়েছে। তবে এক্ষেত্রে আমরা প্রশ্ন করেছিলাম যে সম্প্রচার সাংবাদিকদের আসলে ইন্টারভিউর যে দরকার হয় জেলা প্রশাসকদের কাছ থেকে, সেটির কি সিদ্ধান্ত হলো। সেই ক্ষেত্রে সচিব জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত টেলিভিশন ক্যামেরা ইন্টারভিউর ক্ষেত্রে নির্দেশনাটি দেননি, তারা এটি দিয়েছেন আসলে প্রেস রিলিজ আকারে যে ফোকাল কর্মকর্তা থাকবেন তিনি সরকারের তথ্যগুলো সাংবাদিকদের ক্ষেত্রে সরবরাহ করবেন। তবে জাহিদুর রহমান উপদেষ্টা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে তৃণমূল পর্যায়ে অর্থাৎ জেলা পর্যায়ে অসংখ্য গণমাধ্যম, অসংখ্য সাংবাদিক অহরহ তৈরি হচ্ছে, সেগুলো একটি সাংবাদিকদের কোড অফ কন্ডাক্ট এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের একটি নীতিমালা তৈরির কথা সরকার ভাবছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ শাকিল। দেশে হাম ও রোগটির উপসর্গে মৃত্যু থামছেই না। 24 ঘন্টায় 5 জেলায় 7 জনের প্রাণ গেছে। বিভিন্ন হাসপাতালে নতুন রোগীর ভিড় বেড়েছে। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় 17 জন ভর্তি হয়েছেন। রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি 13 জন। রংপুর, চট্টগ্রাম, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছেন। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট, বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে, আর এতে করে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। মৃত্যু সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রথমে নিউমোনিয়া ছিল, তারপর 30 তারিখ থেকে হাম বের হয়েছে। তারপরে 2 দিন থাকার পর অবস্থা খারাপ দেখে রাজশাহীতে রেফার করেছে। রক্তে ইনফেকশন, বুকে ইনফেকশন, ডবল নিউমোনিয়ার 15 দিন পর বাড়ি দিয়ে তারপরে সেই দিনে অসুস্থ। এখন জ্বরটা একটু কমেছে, একটু মুখের ঘা, শরীরের ঘাম আর প্রতিরোধ মানে জ্বালা যন্ত্রণা করছে। কুমিল্লায় হামের প্রকোপ কতখানি সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী খোকন চৌধুরী অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রতিদিনই দেখছি নতুন যে রোগীর ভর্তির সংখ্যা সেটি বাড়ছে। আপনি এখন যে হাসপাতালে আছেন সেখানকার কি অবস্থা? শয্যা সংকটের একটি কথা আমরা দর্শকদের জানাচ্ছিলাম, এই হাসপাতালে এ ধরনের কোনো সংকট আছে কিনা? বৃষ্টি, আমি এখন রয়েছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। আসলে গেল কয়েকদিন ধরে কিন্তু যে হামের সংক্রমণ নিয়ে রোগীদের যে ভর্তির সেটি কিন্তু আসলে প্রতিদিনই সময়ের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বেড়ে চলেছে এবং গেল 24 ঘন্টায় কিন্তু 46 জন রোগী এসছেন এবং তার মধ্যে 32 জন রোগী কিন্তু ভর্তি হয়েছেন। কুমিল্লায় এ পর্যন্ত 1300-এরও অধিক রোগী এসেছেন হামের সংক্রমণ নিয়ে। এর মধ্যে 995 জন রোগী কিন্তু ভর্তি হয়েছেন এবং 700-রও অধিক রোগী কিন্তু চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বাড়ির মধ্যে। তবে শয্যা সংকট কিন্তু বরাবরই কুমিল্লা মেডিকেলে শয্যা সংকটের পাশাপাশি যে অন্যান্য সংকটের মধ্যে অন্যতম হচ্ছে অক্সিজেন সংকট সহ ভেন্টিলেটর সংকট। এগুলো কিন্তু আসলে নানানভাবেই ভোগান্তিতে পড়তে হচ্ছে যারা এই হামের চিকিৎসা নিতে আসছেন। তারা বরাবরই অভিযোগ করছেন। আসলে গত কয়েকদিন আগেও আমরা একাধিক অভিযোগ পেয়েছিলাম যে আসলে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু পর্যাপ্ত ওষুধপত্র কিংবা তাদের যে চিকিৎসা সরঞ্জাম সেটিও তারা হাসপাতালের পক্ষ থেকে পাচ্ছেন না। তো সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু হাসপাতালের যে হামের সংক্রমণ নিয়ে ভর্তি রোগীর সেটি কিন্তু ভোগান্তি বেড়ে চলেছে এবং প্রতিদিনই কিন্তু পাল্লা দিয়ে এর সংখ্যা বাড়ছে। বৃষ্টি, শুনছিলাম আমরা, অনেক ধন্যবাদ আপনাকে। আজ হামের 15 লাখ ডোজ ভ্যাকসিনের একটি চালান এসেছে দেশে। ছোঁয়াচে রোগটির প্রকোপ মোকাবেলায় দ্রুত এই পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান আগামী রোববারের মধ্যে 10টি রোগের আরও 1,08,00,000 ডোজ ভ্যাকসিন দেশে আসবে। স্বাস্থ্যমন্ত্রী এ সময় আরও বলেন, আগামীতে কোনো টিকার সংকট তৈরি হবে না। দেশে হাম ও রোগটির উপসর্গ নিয়ে এরই মধ্যে মারা গেছে 3 শতাধিক শিশু। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় সরকার। সংকট কাটাতে 24 দিনের মাথায় হাম, রুবেলা সহ 10 ধরনের ভ্যাকসিন এসেছে দেশে। ইউনিসেফের সহায়তায় বেলা 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ভ্যাকসিনের প্রথম চালান।
নিজে উপস্থিত থেকে চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান আজ 15 লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে দেশে। রোববারের মধ্যে 10 ধরনের আরও 1 কোটি 8 লাখ ডোজ ভ্যাকসিন আসবে। প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে তৈরি হবে না টিকার সংকট। কার্গো থেকে আমাদের টোটাল যে লটটা আমরা রিসিভ করেছি হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ, ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই। চলমান টিকাদান কর্মসূচির সংকট নিরসন করবে এসব ভ্যাকসিন, জানান স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি 90% বেশি শিশু টিকাদানের আওতায় এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকিরাও আসবে কর্মসূচির আওতায়। গত মাসের 4 তারিখ থেকে পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করেছিলাম। আমরা অ্যাজ অন ইয়েস্টারডে ইভিনিং আমরা 93% টার্গেট আমরা অ্যাচিভ করেছি। আল্লাহর রহমতে 93% আমরা অ্যাচিভ করেছি। আগামী 2-4 দিনের ভিতরে আমরা 100% টার্গেট অ্যাচিভ করে ফেলবো ভ্যাকসিনেশনের কাভারেজ হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান হামের প্রকোপ বেড়ে যাওয়ায় চালানটি জরুরি ভিত্তিতে আনা হয়েছে। হাম, রুবেলা ও পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড ভ্যাকসিনও দেশে পৌঁছেছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল 1। এ সময় আসামি পক্ষের আইনজীবী আদালতকে জানান, ট্রাইব্যুনাল অনুমতি নিলে মামলার ন্যায় বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হয়ে বিচার কাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। এদিকে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 7 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। এছাড়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের উপর আগামী 14 মে শুনানি হবে। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, দ্রুতই একনেকে উপস্থাপন হবে এটি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি জানিয়েছেন, 180 দিনের করণীয় নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে, যেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়াও পানি সম্পদ মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচি সহ জনসভায় যোগ দিতে 16 মে চাঁদপুর ও 25 মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ। এই পদ্মা ব্যারেজটি বাংলাদেশের 1/3 জনগণের সুবিধার্থে প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ। কুরবানির পশুর হাট ঘিরে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, অতীতে বিনা ভোট ও অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় সড়কে চাঁদাবাজির অভিযোগ ছিল। সকালে গাবতলী হাটের ব্যবস্থাপনা ও বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এদিকে উত্তর সিটিতে 14টি অস্থায়ী পশুর হাটের মধ্যে 9টির ইজারা দেওয়া হয়েছে, আরও 5টি প্রক্রিয়াধীন আছে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সামনেই ঈদুল আজহা, উৎসব নির্বিঘ্ন করতে গ্রহণ করা হচ্ছে সব ব্যবস্থা। কোরবানির পশু বা হাট নিয়ে প্রতিবারই ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। দুর্ভোগ লাঘবে এবার আগেভাগেই নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকার। সকালে গাবতলী হাটের ব্যবস্থাপনা এবং বাস টার্মিনালে প্রবেশে নতুন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিনা ভোট এবং অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় কোরবানির আগে চাঁদাবাজির অভিযোগ ছিল সড়কে। এবার সেটির মুখোমুখি হবেন না ব্যবসায়ীরা। বিনা ভোটের সরকার ছিল, সংবিধান বহির্ভূত সরকার ছিল বা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এইবার জনগণের ভোটে নির্বাচিত সরকার কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে।
জানান পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের কেনাবেচা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে এবং রাস্তায় যাতে কোনো যানজট না হয় এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। পশুর হাটগুলোতে আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে। এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, উত্তর সিটিতে 14টি অস্থায়ী পশুর হাটের মধ্যে 9টি ইজারা দেওয়া হয়েছে, আরও 5টি প্রক্রিয়াধীন। 5টি গরুর হাট এখনো শিডিউল কিনেছে, ড্রপ হয়নি। 11 তারিখে এটা সিদ্ধান্ত হয়ে যাবে। আশা করছি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবেই গরুর হাট আগামী কোরবানি এবং আমাদের ঢাকাবাসী গরুর হাটগুলোতে তাদের ইচ্ছেমতো এবং স্বাচ্ছন্দ্যে গিয়ে গরু কিনে তারা কোরবানি করতে পারে। তারা জানান, রাজধানীতে পশু আনার সময় সড়কে যাতে যানজট না হয় সেজন্য যথাযথ পরিকল্পনাও নেওয়া হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ 13 জনকে আটক করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গতরাতে দেওভোগ নূর মসজিদ এলাকায় 2টি বাড়িতে অভিযান চালানো হয় এবং তল্লাশিতে মেলে 235 কেজি গাঁজা, 11,000 পিস ইয়াবা, নগদ 11,64,000 টাকা, 6 রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র। এর আগে গতকাল দুপুরে বোয়াখালী খাল লিচুবাগ এলাকায় মাদক স্পটের তথ্য সংগ্রহে গেলে র্যাবের গোয়েন্দা দলের 3 সদস্যকে কুপিয়ে আহত করে মাদক কারবারিরা। পরে জড়িতদের ধরতে অভিযানে নামে র্যাব। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় সংবাদ সম্মেলনে। কিশোর গ্যাং কালচার লালন করছেন অথবা মাদকের কারবারে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন, তাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই, এখন এই অন্ধকার পথ পরিত্যাগ করুন, অন্যথায় র্যাবের কঠোর আইনানুগ ব্যবস্থা এখন থেকে চলমান থাকবে। হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে 1,395 টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নেনেমিয়া চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসছে। এরপর কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে লাইটারিং শুরু হবে। ছোট ছোট ট্যাঙ্কার জাহাজের মাধ্যমে সব ক্রুড অয়েল নেওয়া হবে ইস্টার্ন রিফাইনারিতে। এরপর 8 মে থেকে পরিশোধন প্রক্রিয়া শুরু হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটাই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান। মজুদ শেষ হয়ে যাওয়ায় 12 এপ্রিল রাতে বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে, শিগগিরই আরও 1 লাখ টন অপরিশোধিত তেল আসছে। নর্ডিক্স পোল্যাক্স জাহাজে রয়েছে 1 লাখ টন অপরিশোধিত তেল। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় সেটি সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস্তনুরা বন্দরে আটকা পড়ে আছে। নেত্রকোনার মদনে 11 বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়ার মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে ব্রিফিংয়ে র্যাব 14 এর সিও নয়মুল হাসান জানান, ভোরে ময়মনসিংহের গৌরীপুরের সোনামপুর এলাকা থেকে আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ভিকটিমের পরিবারের অভিযোগ, কওমি মাদ্রাসাটির পরিচালক ও শিক্ষক সাগর, যাকে টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গত বছর নভেম্বরে শিশুটিকে ধর্ষণ করে। শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়, জানাজানি হয় বিষয় এবং পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান মেয়েটি অন্তঃসত্ত্বা। 23 এপ্রিল পরিবার মামলা করে। পলাতক থাকা অবস্থায় ফেসবুক লাইভে অভিযুক্ত শিক্ষক নিজেকে আবার নির্দোষ দাবি করেন। ডিএনএ পরীক্ষারও দাবি জানান। শিশুটি নানার বাড়িতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করত। ভোর আনুমানিক 4:15 ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজে 2 দিন পর ধানক্ষেত থেকে মিলেছে শিশুর ক্ষত বিক্ষত মরদেহ। পুলিশ জানায়, জাউসি গ্রামের আরশাদ মিয়ার 6 বছর বয়সী মেয়ে জান্নাত সোমবার নিখোঁজ হয়। পরে পরিবার থানায় জিডি করে। আজ সকালে হুগলি গ্রামে ধান কাটতে গিয়ে একটি জমিতে শিশুর মরদেহ দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করে জান্নাতের পরিবার। শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কে বা কারা শিশুটিকে হত্যা করেছে সে সম্পর্কে স্বজন কিংবা পুলিশ এখনো নিশ্চিত নয়।
রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে চলমান নিষেধাজ্ঞার মধ্যেই জেলেদের জন্য খাদ্য সহায়তা পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে উদ্বোধন করেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদে মাছ আহরণকারী জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সহজ শর্তে ঋণ সুবিধা চালুর পরিকল্পনাও আছে। এতে জেলেদের আর্থিক নিরাপত্তা বাড়বে, বিকল্প আয়মুখী কার্যক্রমেও যুক্ত হতে পারবেন। এছাড়া মাছের প্রজনন বৃদ্ধি, হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতেই কাপ্তাই হ্রদ খননের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। মিঠা পানির মাছ উৎপাদনের ক্ষেত্রে বর্তমানে কিন্তু আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি। কাজেই আমি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমাদের জায়গা থেকে এই সেক্টরটিকে কিভাবে আমরা আরো ডেভেলপ করা যায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। নড়াইলে আত্মীয়র বাড়িতে বেড়াতে যেয়ে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এই ঘটনা। পুলিশ জানায়, সোমবার খুলনার ফুলতলা এলাকা থেকে পরিবার নিয়ে নড়াইলের বাহিরগ্রামে যায় সাকিব শেখ। পরদিন রাতে ঘুমন্ত স্ত্রী চাঁদনি আক্তারকে বটি দিয়ে কুপিয়ে জখম করে সাকিব। পরিবারের লোকজন আহত চাঁদনিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরে সাকিব শেখকে পুলিশ আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে। পুলিশের ধারণা, সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্ত্রীর সাথে কলহ ছিল, যার জেরে এই হত্যাকাণ্ড। তাদের একটি 3 বছরের সন্তান আছে। আমানত ফিরে পেতে এবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন 5 ব্যাংকের আমানতকারীরা। সকালে চট্টগ্রাম নগরী নিউ মার্কেট এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। আমানতকারীরা তাদের আমানতের পূর্ণ নিরাপত্তা ও দ্রুত আমানত ফেরত চান। পাশাপাশি হেয়ার কাট বা মুনাফা কেটে রাখার যে সিদ্ধান্ত, সেটি বাতিল, লেনদেন স্বাভাবিক করা, গ্রাহকদের হয়রানি বন্ধের আহ্বান জানান। এদিকে বিক্ষোভের সুযোগে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত 2 দিন একীভূত হওয়া ব্যাংকগুলোর সামনে বিভিন্ন শাখার সামনে বিক্ষোভ ও তালা মেরে দেন ব্যাংকগুলোর গ্রাহকরা। গত 14 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক একীভূত প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের আমানতে 2024 সালের শুরু থেকে 2025 সালের শেষ পর্যন্ত মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত জানায়।